আমার তো দাফন হবে না, এটা তো খুবই মর্মান্তিক ব্যাপার। ট্যাটু করা হারাম, কিন্তু আমার এটা মানতে নারাজ। এক ট্যাটুর কারণে আমি পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। বহু টাকা কামিয়েছি, বহু হারাম টাকা কামিয়েছি, আমি ওই টাকা নিয়ে ঘুমাইতে পারি না, ওই টাকা আমার কাছে নাইও। পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে, আমি হেল্প করি 4টা সন্তানকে। তো আমি যখন জানা যায় তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয়। মৃত্যু আমাকে ঠেকাতে পারলো না, এই জায়গায় আমার তেরামি হইলো। টাকা কামাচ্ছে 2 হাতে, কিন্তু টাকার কোনো হিসাব নাই। আমার লাশ নেই, আমার বউ এবং 2 বাচ্চা রাস্তায় কাঁদতে আছে, যারা বাস্তবে আছে আমার ওয়াইফ এবং 2 বাচ্চা। আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম। এটা সৌদি আরব হইলে এখন থাবড়াই দৌড় আমার। আমি সাইদুর ট্যাটু নামে সমাদৃত, এই নামে আমাকে সবাই চিনে। যদি আমি আমার সাথে ট্যাটু নামটা রাখতে চাচ্ছি না, কিন্তু প্রবলেম হলো সাইদুর রহমান ভূঁইয়া দিয়ে যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে খোঁজা হয় তাহলে আমাকে পাবেন না, আমাকে পাবেন হলো সাইদুর ট্যাটু দিয়ে। কারণ আমার ইতিহাসটা শুরু হয়েছিল ট্যাটু শিল্পী হিসেবে। আসলে আমি ক্লাস 7-এ যখন, পুরান ঢাকার ছেলে আমি, আলুবাজার, ওখান থেকে হেঁটে হেঁটে শাঁখারি বাজার যাই, স্পষ্ট মনে আছে পূজার সময় গেছি, তো রাস্তায় বসে ট্যাটু করতেছিল। আমরা তো আর জানি না এটা ট্যাটু। সুই দিয়ে, জেল পেন দিয়ে ওরা খোঁচায় খোঁচায় করতেছিল। তো তখন আমি বললাম যে আচ্ছা ভাই, এই লোকটা তো ব্যথা পাইতেছে, আবার টাকাও দিতেছে, এটা কী জিনিস, এত ব্যথা পাইতেছে, ওমা ওমা করে চিৎকার করতেছে আর আপনার ওম লেখা দিতেছে। তাই আমি বললাম যে এটা কী, এটা ট্যাটু, আমি কয় টাকা লাগে করতে, কী করবা? আমি ইনস্ট্যান্ট বললাম যেহেতু 7-এ পড়ি, তাহলে 7 লেখা যায় এদিকে। এখন এটা কালো কালি দিয়ে আমি ঢেকে ফেলছি, যেহেতু আমার একটা ইনফেকশন হয়ে গেছিলো। এখানে একটা 7 লেখা আছে। তো আমি বললাম যে ঠিক আছে 7 লেখেন, 10 টাকা নিবে। আমি মুলামুলি করে 5 টাকা নিছি, তার কারণ আমার পকেটে 5 টাকাই ছিল। তো বাসায় আসার পর মাশাল্লাহ সবাই বের করে দিল বাসা থেকে, মোটামুটি রাগান্বিত ভাবি। তো ফুপু, যেহেতু আমরা পুরান ঢাকার সব কম মাইন্ড একসাথে থাকি, তো আমার ফুপুর বাসায় আশ্রয় হইলো। তো আশ্রয় হইলো তো লাভ নাই, বাসা থেকে বের করে দিছে। মানে কি এমনভাবে বের করছে একদম কাগজপত্র ওকে করে, যাতে আমি আর কিছুই না পাই, বা আমি একদম কাগজ কলমে আলাদা। তো যাই হোক, সম্পূর্ণ বঞ্চিত। কিন্তু ওই সময় তো আমার কথা হলো যে আমার নেগেটিভ জিনিস পছন্দ। ছোটোকালের সবার নেগেটিভ জিনিসই ভালো লাগে, যে জিনিসটা বলে না ওইটা হইলো হ্যাঁ করতে হয়। তো আমি তখন থেকে কিন্তু জানতাম ট্যাটু করা ভালো না, ট্যাটু করা হারাম, কিন্তু আমার এটা মানতে নারাজ। তো এখন যেহেতু মানতে নারাজ, তো আমি টিউশনি করে মেট্রিক পর্যন্ত পড়লাম, ইন্টার পর্যন্ত পড়লাম। এরপর আমি একাই ছিলাম। এরপর ইন্ডিয়া থেকে ট্রেনিং নিলাম, বাংলাদেশে ছিলাম, বিভিন্ন জায়গায় পড়াশোনা করছি, কিন্তু আমি কিন্তু একা। এবং এক ট্যাটুর কারণে আমি পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। কিন্তু যেহেতু এটা আমার শখ এবং আমি ইচ্ছাকৃতভাবে মানতে নারাজ যে ট্যাটু করা হারাম, তখন আমি একটা চিন্তা করলাম যে একটা টেকনিক করা যায়। যেহেতু আমার এই বিজনেসটাকে ইস্টাবলিশ করাইতে হবে দেশে, বিভিন্ন মিডিয়া একসাথে করে আমি কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা বাইর করলাম, যে এটা যুক্তিসঙ্গত 100% আছে, কিন্তু ধর্মীয়তে নাই। তো ধর্মতে কিন্তু আমি জানি ট্যাটু করা হারাম। তা আমি বললাম যে এই যে লোম আছে, তার মানে পানি লাগে, অজু হয়। এবং আমি 2-3 জন ডাক্তার নিয়ে একটা পুরো কনফারেন্স করে মিডিয়া দিলাম বাড়ি। মিডিয়াতে দেওয়ার পর এখন তো ইয়ং পোলাপান তো প্রুফ পেয়ে গেছে যে এখানে লোম হয়, এই যে লোম হয়, লোমের নিচে সব পানি লাগে, অজু হয়, আলপনা করলে হয়, প্রাণী নাই একলাম। তো এইসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে আমি মোটামুটি মনে করেন যে বহু মানুষের শরীরে ট্যাটু করেছি, বহু টাকা কামিয়েছি, বহু হারাম টাকা কামিয়েছি, এবং ওই টাকার একটার হিসাব নেই আমার কাছে। আসলে আমি ওই টাকা নিয়ে ঘুমাইতে পারি না, ওই টাকা আমার কাছে নাইও। তো আমি এভাবে 1998 থেকে 2020 পর্যন্ত চলতে আসি, আমি আকাশ দিয়ে উঠতেই আসি। আর আমার কথা হলো যে আমি মানতে আসি না ট্যাটু করা হারাম, যেহেতু আমার শখ, তার মানে এটা হালাল। এবং আমার ওই কথার উপর বেস করে বাংলাদেশে এখন অনেক ট্যাটু শপ হয়েছে, যারা একই কথা বলে, দেখছেন লোম হয়, দেখছেন লোম হয়, তার মানে পানি লাগে, অজু হয়, গোড়া ঘামে। তো এগুলো আসলে ভৌতিক কথাবার্তা, অবাস্তব কথাবার্তা। সায়েন্টিফিক কথা দিয়ে সবসময় সমাজ চলে না, ধর্ম চলে না, কর্ম চলে না। যেহেতু আমাদের মৃত্যু অবধারিত, আমাদের প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে। এই সময় একটা টুইস্ট আছে আমার লাইফে। 2020-এ আমি আমার ছোট চাচার জানাজায় যাই। এখন মজার ব্যাপার হলো ওনাদের পুরো ফ্যামিলিটাই আমার ইনকামের টাকায় চলে, আমি হেল্প করি 4টা সন্তানকে। তো ওই সময় আমি যখন এলাকায় যাই জানাজাতে, এখন সবসময় আমি হাফ গেঞ্জি পরি, আপনারা দেখতে পাচ্ছেন এমন হাফ গেঞ্জি পরা। আমি 12 মাসেই হাফ গেঞ্জি পরি। তো আমি যখন জানাজায় যাই, তারা টোটালি অপমান করে আমার ওখান থেকে বের করে দেয়। দেখেন, আমি যেহেতু শিল্পী মানুষ, মূর্তি টুর্তি বানাই, ট্যাটু করি, আমার জিনিসটা খুব গায়ে লাগছে যে আমার ইনকামের টাকায় খায় চলে, আমারে নামাজ পড়তে দিল না, আমি তেরামি করে এসে বললাম। আমি কিন্তু এখানেও বেয়াদবি করলাম, খেয়াল করেন। মৃত্যু আমাকে ঠেকাতে পারলো না, এই জায়গায় আমার তেরামি হইল, যে আমি তেরামি করে আসলাম যে এগুলো আমি মানি না, হ্যান তেন। ঠিক 6 থেকে 7 দিন পর, আমি তো কখনো আসলে স্বপ্ন টপ্ন দেখি না, তার কারণ আমি শিল্পীরা আসলে স্বপ্ন ঘুমে কম দেখে, এরা আসলে এত স্বপ্ন টপ্ন দেখে না। তা আমি ঘুমাই, টায়ার্ড হয়ে সকালবেলা উঠি, এটাই আমার জীবন। টাকা কামাচ্ছে 2 হাতে, কিন্তু টাকার কোনো হিসাব নেই, হারামের টাকা তো আর থাকে না। আমি হঠাৎ করে ফজরের রক্তে দেখলাম স্বপ্নে যে
আমার লাশ নিয়ে আমার বউ এবং 2 বাচ্চা রাস্তায় কাঁদতে আছে, যারা বাস্তবে আছে, আমার ওয়াইফ এবং 2 বাচ্চা। এবং তারা মানুষের কাছে হাত পাততে আছে যে আমার হাজব্যান্ডের একটু গোসল করান, গোসল না করাইলে তো তাকে জানাজা করানো যাবে না। এবং পুরো একটা এলাকাতে একটা লোক পায় নাই গোসল করানো এবং জানাজা করানোর। এটা দেখে সাথে সাথে আমি লাফ দিয়ে উঠে গেছি, দেখি আপনার ফজরের আজান দিচ্ছে। তো আমার কাছে জিনিসটা একটু অবাক লাগছে যে আমি তো স্বপ্নই দেখি না, এই স্বপ্ন আমি দেখবো কেন? এটা কিন্তু আমাকে একটা মানে দেখাচ্ছে বারবার রাস্তা যে তুমি ভালো হও, আর কত দুষ্টামি করবা। দুষ্টামির তো একটা লিমিট আছে, মানুষের ক্ষতির একটা লিমিট আছে, আকাশ উড়ার একটা লিমিট আছে। তো আমি চিন্তা করলাম যে এই অবস্থা আমি যদি মারা যাই, আমার তো রাস্তাঘাটে বউ বাচ্চা কাঁদবে, আমার তো দাফন হবে না। এটা তো খুবই মর্মান্তিক ব্যাপার। আমি আমার ওয়াইফের সাথে এটা আলোচনা করি নাই। তো আমি কয়েকজন উলামা একরম আমার বন্ধু আছে যে আসাদুজ্জামান রাজি মুফতি, আপনারা প্রায় দেখবেন টিভিতে দেখা যায়, বড় বড় ওয়াজ মাহফিল করে, ওরা আমি ডাকাইলাম। জীবনের প্রথম এবং শেষ ডাক, কারণ আমি কাউকে ডাকি না, মানুষই আমার কাছে আসে বিভিন্ন কারণে। তো আসলে আমি বললাম, আচ্ছা আমি তো আসলে ট্যাটু করছি, কিন্তু আমি এই স্বপ্নটা দেখছি, তুমি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা দাও। আমি তো স্বপ্ন বিশ্বাস করি না, আমার মধ্যে বিশ্বাস জিনিসটা খুবই কম। তো বললো যে আসলে তোমার পরিবর্তন হওয়ার সময় আছে, এগুলো আসলে একটা ইশারা, তুমি পরিবর্তন হও, ভালো হয়ে যাও, সময় আছে কোনো। বললাম যাও, ভালো হয়ে গেলাম, করলাম না ট্যাটুর ব্যবসা। তখন বউরে বললাম ট্যাটুর ব্যবসা তো করবো না, যে কোনো একটা কাজ আমি ছেড়ে দিচ্ছি। তো বলতেছে তোমাকে কেউ হুমকি দিচ্ছে। আমি কি শোনো, মুসলমান কান্ট্রি ঠিক আছে, আমি যে ধরনের কাজকর্ম করে বেলায় মায়ের খাওয়ার উপদ্রব, ভদ্রলোকেরা বললাম একরাম মুসলমান যে গ্রুপগুলো আছে কেউ কিছু কয় না, এটাই বেশি। এটা সৌদি আরব হলে এতক্ষণ থাপড়াইতে হতো আমার।